বকুলপুর নামের একটি ছোট্ট গ্রামে সরলার দুই বৌমা ছিল। তার বড় বৌমা ছিল মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে ছিল, আর তার ছোট বৌমা ছিল সে অনেক ধনী পরিবারের মেয়ে। আরে এখানে তো এক বোতল তেল ছিল, সেই এক বোতল তেলগুলো কোথায় গেল? এবার যদি তেল না থাকে তাহলে আমি পুরো রান্নাগুলো কি করে করব? তেল ছাড়া তো রান্না বান্না কিছুই করা যায় না। এ বাবা, তাহলে কি হবে? কাল নিশ্চয়ই ছোটকে রান্না করতে দেওয়া হয়েছিল, ছোটই সব রান্নার তেল শেষ করে দিয়েছে। ছোট, এই ছোট, একটু শুনে যা তো দেখি এদিকে। তখন সেখানে ছোট বৌমা পূজা চলে আসে। আরে দিদি বলো, তুমি এমনভাবে কেন ডাকাডাকি করছো গো আমাকে? ডাকাডাকি কেন করছি? সাধে করছি নাকি ডাকাডাকি? কালকে তোকে রান্না করতে দেওয়া হয়েছিল, তাই এক বোতল তেল ছিল, সব তেল রান্না করে নিয়েছিস। তাই এবার আমি কি দিয়ে রান্না করব বল তো দেখি? এখন তো কোনো কিছুই নেই, এবার যে আমাকে মাছটা ভাজতে হবে। এবার আমি তেল ছাড়া মাছ কি করে ভাজবো বলতো? আর তেল ছাড়া তরকারি কিভাবে করব সেটা বল দেখি তো। দেখো দিদি, তুমি তেল ছাড়া তরকারি কিভাবে করবে না করবে সেটা তুমিই দেখো, সেটা আমি তো দেখবো না। আর তুমি জানো, এমনিতে আমার বাপের বাড়ি এই এক বোতল তেল আমাদের বাড়ির কাছের লোকরাই খায়, আর তুমি বলছো যে এক বোতল তেল ছাড়া কি করবে? আর শোনো, কাল তো তোমরা আমাকে বলেছিলে যে আমার হাতে রান্না খেতে চাও, তাই তো আমি অত সুন্দর রান্না বান্না এত তেল ছাড়া কিভাবে করি বলো তো? মাংস করতে গেলে তো বেশি তেল লাগে, তাই মাংসতে তো সব তেল দিয়ে দিয়েছি। তা আমি কি করব বলো তো দেখি? দেখ ছোট, এটা তোর বাপের বাড়ি না, এটা তোর শ্বশুর বাড়ি। আর তোর শ্বশুর বাড়ির অভাবের সংসার, অভাবের সংসারে তো একটু দেখে শুনেই তো খরচা করতে হয়। তুই যদি এমনভাবে খরচা করিস তাহলে কিভাবে চলবে বলতো? দেখো দিদি, এত তো বেশি তেলে তরকারি তুমি কখনোই খাওনি, তাই তো এমনভাবেই বলছো। কাল যখন রান্না করেছিলাম তখন অনেক তেল লেগে গিয়েছিল, তা আমি কি করব বলো তো? তাই জন্য সব তেলে রান্না করে নিয়ে নিয়েছি। আর এমনিতে তুমি তো এইসব কখনোই দেখোনি, তুমি তো হাবাদে ঘরের মেয়ে, দেখবে কি করে বলো দে? আরে ছোট, তুই এত বড় একটা কথা বলতে পারলি যে আমি হাবাদে ঘরের মেয়ে? হ্যাঁ মানছি, আমার বাবা অনেক গরিব, আমরা অনেক অভাবের সংসার থেকে এসেছি, কিন্তু তারপরেও তুই এত বড় একটা কথা বললি বোন আমার। আমি যে তোর দিদির মতো, আর দিদিকে কেউ এমনভাবে বলে বলতো দেখি? দেখো দিদি, যেটা সত্যি সেটাই বলেছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে আমার চলবে না, আমার যে অনেক কাজ আছে, আমি যাই। ছোট বৌমা পূজার এমন কথা শুনে বড় বৌমা অনেক কষ্ট পায়। এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। রূপা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মায়ের কাছে যায়। আরে বৌমা, তুমি এমনভাবে কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে বলো তো দেখি? মা, আপনাকে কি বলবো বলুন তো? ছোট আজকের আমাকে অনেক বড় ছোট কথা বলেছে। কালকে যে কোনো মাংস রান্না করেছে, সব তেল দিয়ে শেষ করে মাংস রান্না করে দিয়েছে। আজকে রান্না করার মতো একটুও তেল বেঁচে ছিল না, তাই আমি ওকে বলেছিলাম যে অভাবের সংসারে একটু দেখে খরচা করতে। ও আমাকে বলেছে যে আমি হাবাদের ঘরের মেয়ে, আমি এই সবগুলো দেখিনি কখনো। মা বলুন তো, এই সবগুলো কি ঠিক? আমার বাবা গরিব, তা বলে সে আমাকে এমনভাবে কথা শোনাবে? বৌমা, তুমি ছোট বৌমার কথা একদম কষ্ট পেও না মা। ও তো জানোই আগাগোড়ায় এমনই কথা শোনাতে থাকে। ওর বাপের বাড়ি বড়লোক বলে সবাই, ও তাই জন্য এত অহংকার বেশি মা। তুমি ওর কথা একদম কষ্ট পেও না। আর তখন সেখানে তার ছোট বৌমা পূজা চলে আসে। হ্যাঁ মা, অহংকার তো থাকবেই। তা আমার বাপের বাড়ির সবাই এত বড় লোক, তা অহংকার থাকবে না? তো আপনাদের কি করে অহংকার থাকবে বলুন তো? আপনারা তো ঠিকভাবে খেতে পারেন না, অভাবের সংসার, সব কিছু অল্প অল্প করে ব্যবহার করেন, তাহলে আপনাদের কিভাবে অহংকার থাকবে বলুন তো দেখি? দেখ ছোট, ভদ্রভাবে কথা বল মায়ের সাথে। কিভাবে কথা বলতে হয় না বলতে হয় সেটা কি তোর কোনো জ্ঞান হয়নি নাকি? মানছি তোর বাবা বড় লোক, তা অনেক কিছুই তো শিক্ষা দিয়েছে, তাহলে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা ভালোভাবে দেয়নি বুঝি? দেখো দিদি, শিক্ষা নিয়ে একদম বলবে না। আর এমনিতে আমার বাবা আমাকে ভালোই শিক্ষা দিয়েছে। আর এমনিতে তোমার ভাইকে আমি বিয়ে করতে যেতাম না। আমার বাবা যদি চাইতো আমাকে আরও বড় বাড়িতে বিয়ে দিতে পারতো।
শুধু তোমার ভাইকে আমি ভালোবেসেছিলাম বলে এই বাড়িতে আসতে হয়েছে, তা না হলে এই বাড়ির ছাওয়াও নিমাতাম না। দেখো বৌমা, এমনভাবে বলো না মা। বিয়ের পর সব মেয়েদের শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয় মা, সে যেমনই হোক না কেন। এটা যে তোমার নিজের বাড়ি, এখন তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নাও মা। দেখুন মা, আপনি যাই বলুন না তাই বলুন, অত বেঁচে শুনে আমি চলতে পারবো না। এইসব কথা বলেই পূজা ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। শোন না ছোট, কলতলায় কিছু বাসনপত্র আছে, সেগুলো গিয়ে তুই একটু মেজে ঘষে দে। আর আমি এদিক থেকে কল থেকে জলটা নিয়ে আসার পর উঠোনটা ঝাড় দেব। তারপর যে রান্নাটা বসাতে হবে, অনেক কাজ পড়ে আছে, তুই যদি একটু করে দিস হাতে হাতে তাহলে খুব ভালো হবে রে বোন। কী বলছো দিদি? আমি নাকি বাসনপত্র মাজবো? ওই সকলের এঁটো কাটো বাসন আমি মাজবো? তুমি এটা ভাবলে কি করে বলো তো? যখন আমি আমার বাড়িতে ছিলাম তখন না এইসব বাসনপত্র মাজার জন্য লোক থাকতো, আর আমি নাকি এখানে এসে বাসন মাজবো? শোনো দিদি, আমি ওইসব কাজকর্ম করতে পারবো না। যদি মাজারি হয় তুমিও মেজে নাও, আমি ওইসব এঁটো কারো বাসনপত্র মাজতে পারবো না। তুই যদি আমাকে একটু সাহায্য করতিস তাহলে আমার যে কাজকর্মগুলো এগিয়ে যেত রে, তাই বলেছিলাম আমি। দেখো দিদি, ওসব আমি করতে পারবো না, আর ওসব আমার কাজ না। ওইসব কাজগুলো তোমার থেকেই মানায়, ঠিক আছে? আর এমনিতে তুমি তো এইসব করে করেই বড় হয়েছো, তাহলে তুমি করে নাও না। আর এইসব আমি কখনোই করিনি ছোট থেকে, তাহলে আমি কি করে করব বলো তো? আমি ওইসব করতে পারবো না, তুমি করে নাও, আমি যাই ঘরে। এইসব বলে পূজা সে ঘরে চলে যায়। না, এবার একটা কিছু করতেই হবে, এদের সাথে আর থাকাই যাবে না। না না, আমার আজকে লোকটা আসুক, ওকে একটা কিছু বলে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। এই শোনো, তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ পূজা, বলো কি কথা আছে। এই শোনো, আমি আর একটা পরিবারে থাকতে পারবো না। সবার সাথে থাকতে থাকতে ভালো মন্দ খাওয়াই হয় না, সব সময় ডাল আলু ভাতে খেতে খেতে আমার পেটে সেদলা পড়ে গেছে। এবার তোমাকে একটা কিছু করতেই হবে। আমি এই একটা পরিবারে থাকতে পারবো না, আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই। এবার তুমি যা করার করো। আরে গিন্নি, এইসব তুমি কি বলছো বলো তো? আর মা এখনো বেঁচে আছে, আর তুমি বলছো কি এখন আলাদা হওয়ার কথা? তুমি কি জানো না নাকি দাদা বৌদি আমাদেরকে কত ভালোবাসে, আর তুমি সবার সাথে মানিয়ে নিতে পারছো না? এই দেখো, আমি না অত শত কথা শুনতে চাই না। সব থেকে বড় কথা এটাই হচ্ছে, আমি তোমার পরিবারের সাথে মানিয়ে নিতে পারছি না। আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই। আগে যখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম তখন আমি কত রাজার হালে ছিলাম, আর তোমাকে বিয়ে করার পর আমার সব কিছুই শেষ হয়ে গেছে। কি বলবো, তোমার মতো এমন একটা ভিখারিকে বিয়ে করার আমার ভুল হয়েছে, বুঝতে পেরেছো তো? আগে যদি জানতাম তাহলে তোমাকে আর কখনোই বিয়ে করতাম না, বুঝেছো? এই দেখো গিন্নি, একদম বাজে কথা বলবে না। তুমি ভিখারি কাকে বলছো? তা বিয়ে করার আগে কি তুমি জেনে নাওনি নাকি? সব কিছু তো জেনে শুনেই তো বিয়েটা করেছো নাকি? তাহলে এখন ভিখারি বলছো? মানছি তোমার বাবার অনেক কিছু টাকা পয়সা আছে, তা বলে এত অহংকার ভালো নয়, বুঝেছো? এই শোনো, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেই কাজটা করতে পারবে কি বলো তো দেখি? তোমার এইসব ফালতু কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আর যদি তুমি আমাকে নিয়ে না আলাদা হতে পারবে তাহলে আমাকে বলে দাও, আমি বাপের বাড়ি চলে যাব। আর তোমার বাড়ির চৌকাঠও কখনো মারাবো না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে আমি দাদা বৌদি মায়ের সাথে কথা বলবো। তোমার বড্ড আলাদা থাকার শখ না? ঠিক আছে, সেটাই আমি পূরণ করে দেব। এইসব কথা বলার পর তারপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মোহন তার দাদা বৌদি এবং মায়ের সাথে দেখা করতে যায়। মা, দাদা বৌদি, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তা বেশ তো ছোট খোকা, বল না বাবা, কি কথা আছে? মা, আমাকে ক্ষমা করে দিও। তোমার ছোট বৌমা আর তোমাদের সাথে থাকতে চায় না, সে আমাকে নিয়ে আলাদা হতে চায়। কিন্তু কি করব বলো মা, সব সময় যে আমার সাথে ঝগড়া করতে থাকে। আর আমাকে বলেছে যদি না এবার আমি ওকে নিয়ে আলাদা হই তাহলে ও এবার বাপের বাড়ি চলে যাবে, আর নাকি আমাদের বাড়ির চৌকাঠও নিয়ে হবে না। কিন্তু ছোট খোকা, আমরা তো কোনোদিন ছোট বৌমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি রে বাবা। সব সময় ও যেটা বলেছে সেটাই তো শুনে এসেছি।
কিন্তু ও আমাদের সাথে থাকতে কেন চায় না রে বাবা? কি ভুল হয়েছে সেটা তো বল। হ্যাঁ ভাই, মা তো একদম ঠিকই কথা বলেছে। যদি আমরা কিছু ভুল করে থাকি তাহলে ওকে বলতে বলো, আমরা ক্ষমা চেয়ে নেব। কিন্তু তোমরা যদি এমনভাবে আলাদা হয়ে যাও, আর এমনিতে পূজা তো তেমন ভালোভাবে রান্নাবান্না করতে পারে না, সংসারের কাজ তেমনভাবে করতে পারে না, তাহলে ও কিভাবে আলাদা হয়ে করবে বলো তো দেখি? বৌদি, আমি জানি না ওর মাথায় কি ভূত চেপেছে যে ও আলাদা হতে চায়। তবে ওকে একটা শিক্ষা তো দিতেই হবে। ওকে আলাদা হতে দাও, তারপর ও মজাটা বুঝবে, বুঝেছো? আমি ওকে নিয়ে কাল থেকেই আলাদা হয়ে যাব বৌদি, আর তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু ছোট খোকা, তুই যে এমনভাবে আলাদা হয়ে যাচ্ছিস বাবা, কি খাবি, ভালোভাবে না খাবি, তা আমাদের সব সময় চিন্তা হতে থাকবে রে বাবা। কিন্তু তুই একবার গিয়ে বৌমাকে বোঝা না বাবা, বোঝা একবার। না মা, তুমি কষ্ট পেও না, একবার ছোটকে আলাদা হতে দাও, তারপর ও দেখবে নিজে থেকেই ভুলটা বুঝতে পারবে। যখন ও কিছু না করতে পারবে না, তখন দেখবে আস্তে আস্তে ওর ভুলটা বুঝতে পারবে। আর ওর যে এত অহংকার না, যে ওর বাবা এত বড় লোক, সেই অহংকারটাও সাথে সাথে ভেঙে যাবে মা। হ্যাঁ মা, তোমার বড় বৌমা ঠিকই কথা বলেছে। তুমি আর ভাইকে আটকিও না, ওরা যেটাতে খুশি থাকবে ওদেরকে থাকতে দাও মা। আমরা চাই না যে আমাদের কারণে ওরা খুশি যেন না হয়। ওদেরকে যেমনভাবে খুশিতে থাকবে ওদেরকে থাকতে দাও মা, থাকতে দাও। এইসব বলে মোহন ওখান থেকে চলে যায়। পরের দিন থেকে মোহন তার স্ত্রীকে নিয়ে আলাদা খেতে শুরু করে। দুপুরে যখন মোহন কাজ থেকে বাড়িতে আসে, তখন পূজা মোহনকে খেতে দেয়। মোহন সেই খাবারটা খেয়ে বলতে থাকে, আরে পূজা, এসব কি রান্না করেছো বলো তো? আর এই তরকারিটা তো একবার খেয়ে দেখো তো তুমি, তারপর তো বুঝতে পারবে যে তুমি কেমন রান্না করেছো। এ তো নুনে বিষ করে রেখেছো। এ কি মানুষে খায় নাকি বলো তো দেখি? কি বলছো তুমি? আমি এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি, আর তুমি বলছো নাকি তরকারি নুনে আমি বিষ করে ফেলেছি? একবার ভালোভাবে খেয়ে দেখো তো, তারপরে বলবে, ঠিক আছে? এই দেখো, আমি ভালোভাবে খেয়েই বলছি, ঠিক আছে? আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজে একবার চেখে দেখো তো তরকারিটা কেমন বানিয়েছো। তারপর পূজা সে একবার তরকারিটা খেয়ে দেখে। তারপর খাওয়ার পর সে মনে মনে ভাবতে থাকে, আরে এ তো সত্যি সত্যি নুনে তো বিষ হয়ে গেছে। দূর, আর ভালোই লাগে না, একটা জিনিসও ভালোভাবে করতে পারি না। এইবার কি হবে? আরে তুমি সত্যিই বলছো, তরকারিতে সত্যিই নুন হয়ে গেছে। কি হয়েছে বলো তো? আমি না প্রথমে একটু নুন দিয়েছিলাম, কিন্তু তারপর একটা বাড়িতে বিড়াল এসেছিল, আর তাকে মারতে গিয়েছিলাম। মারতে মারতে ভুলেই গিয়েছি যে আমি তরকারিতে নুন দিয়েছি, আবার এসে ফের আবার নুন দিয়েছি, সেই কারণে তো এত নুন হয়ে গেছে গো। আর কত বাহানা দেবে বলো তো? বলো না যে আমি তরকারি করতে পারি না, সেটাই তো বললে হয়ে যায়। এত বাহানা দেওয়ার দরকার কি আছে বলো তো দেখি? তারপর মোহন সে ভাত না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন এমনভাবে চলতে থাকে। পূজা তেমন ভালোভাবে রান্না করতে পারে না, আর সে রান্না করতে পারে না বলে মোহন তেমনভাবে ভালোভাবে পেট ভর্তি করে খেতে পারত না। তার ভিতর ভিতরে তার শরীর যে অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। শোন না রে ছোট, অনেক দিন হয়ে গেছে তোর সাথে ভালোভাবে কথা বলা হয়নি। আচ্ছা শোন না ছোট, আজকের আমি না দুধ পুলি পিঠে বানিয়েছি। তুই একটা কাজ কর, আমি তোকে দুধ পুলি পিঠে দিচ্ছি, তুই একটু খা, আর একটু ভাইয়ের জন্য রেখে দিস, কারণ ভাই না দুধ পুলি পিঠে খেতে খুব পছন্দ করে। দেখো দিদি, তোমার বানানোর পিঠের আমার দরকার নেই, আর এমনিতে আমি না ভালো পিঠে বানাতে পারি, তোমার থেকেও ভালো, তাই তোমার পিঠে নেওয়ার আমার কোনো দরকার নেই, বুঝেছো? আচ্ছা ছোট, এমনভাবে কেন বলছিস রে বোন আমার? ভাই তো এই দুধ পুলি পিঠে খেতে খুবই ভালোবাসে, তাই তো আমি একটু বললাম যে একটু তুই নিয়ে যা, ভাইয়ের জন্য রেখে দে, আর তুই খা, দেখ না খুবই ভালো লাগবে। জানো তো দিদি, তোমার ভাই না আমাকে সব সময় বলে যে এতদিন বৌদির হাতে রান্না খেয়েছি, অতটা আমার ভালো লাগে না, আর যখন থেকে তোমার হাতে রান্না খাচ্ছি যেন মনে একটা শান্তি পাই, যেন এই রান্না খেয়ে যেন পেটটা ভরে যায়। এ তো খুব ভালো কথা রে ছোট, তোরা ভালো থাক, ভালো খা, সেটা আমরা সবাই চাই। আর এমনিতে ছোট ঠাকুরপো যখন তোর হাতে রান্না পছন্দ হয়েছে, এ তো খুব ভালো কথা রে। হ্যাঁ গো দিদি, তোমার ছোট ঠাকুরপো তো আরও অনেক কিছু কথা বলে,
বলে যে আমরা আলাদা হয়ে অনেক ভালো হয়ে গেছি, কারণ একটু ভালো মন্দ খেতে পাচ্ছি। তা না হলে ওই বাড়িতে সব সময় ডাল আলু ভাতে খেতে হতো। দেখ ছোট, এই গরমকালে মাছ মাংস খাওয়ার থেকে ডাল আলু ভাতে খাওয়া অনেক ভালো। আর ওরা মাঠে ঘাটে কাজ করে, যদি এইসব মাছ মাংস খেয়ে সব সময় যায় তাহলে যে শরীর খারাপ করবে। এইসব কথা বলার পর পূজা সে ঘরে চলে যায়। আরে পূজা, আমাকে কিছু খেতে দাও। সারাদিন পরিশ্রম করার পর খুব জোরে যে খিদে পেয়েছে, আর আজকের এত জোরে খিদে পেয়েছে যে আর হাঁটতে পারছি না। তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও দেখি। দেখো, আজকের আমি তোমার জন্য কোনো কিছু রান্না বান্না করিনি। তুমি তো সব সময় ভাত না খেয়েই ভাত রেখে দিয়ে চলে যাও, তাই জন্য ভেবেছি আজকে না করাই ভালো আছে। আর এমনিতে আমার হাতের রান্না তো তোমার একদম পছন্দ হয় না, তাই আমি কিছু করিনি। যাও, তুমি যেখানে খুশি পারো গিয়ে খেয়ে নাও। যখন কিছু রান্না বান্না করতেই পারবে না, সংসারের কাজ করতেই পারবে না, তাহলে আলাদা কেন হয়েছিলে বলো তো দেখি? এইসব দেখার জন্য কি নাকি? সারাদিন খেটে খুঁটে আসবো দুমুঠো খাওয়ার জন্য, সেই দুমুঠো খাওয়া তো পেটে পড়ে না। দূর, আর ভালোই লাগে না। কেন এখন কেন এইসব কথা বলছো? যখন রান্না বান্না করা হয় তখন তো আমার হাতের রান্না তোমার পছন্দ হয় না। তা নাও, এবার খাও, কি খাবে খাও, দেখে নাও। আমাকে আর জ্বালাতন করবে না, ঠিক আছে? তারপর মোহন সে দুঃখী মনে না খাওয়া দাওয়া করে সে তার মায়ের কাছে দেখা করতে যায়। আরে ছোট কোকা, বাবা তুই এসেছিস? আয় বাবা, বস বস। বল বাবা, কেমন আছিস বল বাবা। মা, আমি তো ভালো আছি। তুমি বলো তো, তুমি কেমন আছো? আর তুমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছো তো মা? ছোট কোকা, তুই আমার খাওয়া দাওয়া নিয়ে একদম ভাবিস না বাবা। যতদিন তোর বড় বৌদি আমার কাছে আছে ততদিন আমার খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না রে বাবা। আচ্ছা ভাই, তুমি খাওয়া দাওয়া করেছো নাকি খাওনি বলো তো? যদি না খাও তাহলে আমাদের বাড়িতে দুমুঠো খেয়ে যাও। অনেক দিন তো হয়ে গেছে আমাদের বাড়ির কোনো জিনিস খাওনি। আর তখন মোহন মনে মনে ভাবতে থাকে, আমি যে খাওয়া দাওয়া করিনি সেটা যদি বলি তাহলে বাড়ির সবাই তো অনেক চিন্তার মধ্যেই পড়ে যাবে। আর এমনিতে অনেক অনেক টাইমেই তো আমি খাওয়া দাওয়া করি না। এমনিতে আমার শরীরটা যে খুব দুর্বল লাগছে। না, মিথ্যে কথাই বলেই দিই, নতুবা এক্ষুনি ওরা অনেক চিন্তা করতে থাকবে। আরে বৌদি, তুমি এইসব কি বলছো বলো তো? আমার বউ রান্না বান্না করেছে গো। আমি খাওয়া দাওয়া করে তারপর তো এখানে আসলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যখন খাওয়া দাওয়া করে এসেছো তাহলে আর ভাত খেতে হবে না। একটা কাজ করো, আজকের না নারকেল পিঠে দিয়ে দুধ পুলি পিঠে করেছি। তা তুমি তো ওটা খুবই ভালোবাসো, তাই এই দুটো খেয়ে যাও, দেখো তোমার ভালো লাগবে। আচ্ছা বৌদি, তুমি দুধ পুলি পিঠে করেছো? ঠিক আছে, তাহলে আমাকে দাও। আর তুমি তো জানো বৌদি, ওই পিঠেটা আমি খুবই ভালোবাসি। দাও দাও দাও। তারপর রূপা একটা প্লেটে করে দুধ পুলি পিঠে নিয়ে সে মোহনকে দেয়। মোহনের খুব জোরে খিদে পেয়েছিল, তাই জন্য সে তাড়াহুড়ো করে সেই দুধ পুলি পিঠেগুলো সব খেয়ে নিয়েছিল অনেক তৃপ্তি ভরে। জানো বৌদি, এতদিন পর একটা খুব সুন্দর সুস্বাদু খাবার খেলাম। ওহ, খেয়ে যে মনে শান্তি পেলাম বৌদি। আচ্ছা শোনো, তাহলে এখন আমি যাই গো, আবার পরে আসবো। এইসব বলে মোহন ওখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর মোহন একদিন সে মাঠেতে যায়। আরে ভাই, তোর চোখ মুখ এমনভাবে কেন বসে গেছে বলতো? তোকে দেখে মনে হচ্ছে যেন তোর অনেক শরীরটা দুর্বল। বলতো ভাই, কি হয়েছে তোর? ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছিস তো? আরে হ্যাঁ দাদা, তুমি অত চিন্তা করো না তো। আরে কাজকর্ম করতে করতে তো তাই একটু মনে হচ্ছে চোখ মুখ বসে গেছে। আমি তো সব সময় ভালোভাবে খাওয়া দাওয়া করি, তুমি অত চিন্তা করো না। চলো চলো, মাঠে গিয়ে আবার কাজটা শুরু করতে হবে যে। তারপর তারা সে কাজে লেগে যায়, আর কাজ করতে করতে মোহন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মোহনের দাদা গণেশ মোহনকে নিয়ে বাড়িতে চলে আসে। আচ্ছা শুনুন, এনার শরীর যে অনেক দুর্বল। এনাকে দেখে তো মনে হচ্ছে ইনি অনেক দিন ধরে তেমন ভালোভাবে কিছু খায়নি, সেই কারণে ওনার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে।
তবে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, সেইগুলো টাইমে টাইমে খাওয়াবেন। এইসব বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে যায়। আরে ছোট বৌমা, তুমি তো বড় বৌমাকে বলেছিলে না যে তুমি আমার ছেলেকে অনেক ভালো মন্দ রান্না বান্না করে খাও? তাহলে আজ আমার ছেলের এই অবস্থা কি করে হলো বলো তো দেখি। আজকে তোমার কারণে আজকের আমার ছেলের এই অবস্থা হয়েছে। সে কখনো তার দুঃখের কথা মুখ ফুটে বলেনি, সব সময় ভালো বলে গেছে। আর আজকের আমার ছেলের দেখো এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ ছোট, তুই তো ওদিন আমাকে নিজের মুখে বললি যে ছোট ঠাকুরপো তোর হাতে রান্না বেশি পছন্দ করে। তাহলে আজকের এই অবস্থা কেন ছোট ঠাকুরপোর? বল কি হয়েছে? সব সময় তো নিজের বাড়িকে নিয়ে অহংকার করতে থাকিস, যে তোর বাবার অনেক টাকা পয়সা আছে বলে অহংকার করতে থাকিস, সেই কারণে তো আলাদা হয়ে গেছিস। তাহলে এখন কি অবস্থা হয়েছে দেখ, আজকে তোর কারণে আজকের ভাইয়ের এই অবস্থা হয়েছে। দিদি, তোমরা ঠিকই বলেছ, আমার কারণে আজকের ওর এই অবস্থা হয়েছে। আজকে শুধু আমার কারণে হয়েছে। আমি তো হাবিদি রান্না করতাম না, সব সময় রান্না খারাপ করতাম, কিন্তু সেই কারণে ও না খেয়েই উঠে যেত, কখনো ভালোভাবে খেতে পারতো না। না খেয়ে খেয়ে আজকের ওর এই অবস্থা হয়েছে, এর জন্য দায়ী আমি। আজকে তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে দেব, তবে আর কখনো এমন ভুলটা কখনো করব না। দেখ ছোট, যখন ভুলটা বুঝতে পেরেছিস তাহলে তোকে তো শাস্তি পেতেই হবে। তোর একটাই শাস্তি, আজকেকার পর থেকে তুই আলাদা থাকবি না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ দিদি, আমি আর কখনো আলাদা থাকবো না তোমাদের থেকে। তোমরা যে আমাদের অনেক ভালোবাসো, আর এই ভালোবাসাটা আমি কোনো জায়গা থেকেই পাবো না। বিয়ের পর তো স্বামীর ঘরই হয় আসল ঘর, আর আজকের পর থেকে এটাই হবে আমার আসল ঘর। সব সময় আমি আমার বাবার টাকা পয়সাকে অনেক বড় করে দেখেছি, তাই এত অহংকার। আর কখনো অহংকার করব না। পূজা তার ভুল বুঝতে পারে, সবাই পূজাকে ক্ষমা করে দেয়, কিন্তু মোহন সে ধীরে ধীরে অনেক সুস্থ হয়ে যায়। তারপর তারা সপরিবার একসাথে হাসি খুশিতে থাকতে শুরু করে। মাধবপুর নামের একটা ছোট্ট গ্রামে রাজীব নামে একটা সাধারণ কৃষক বাস করত। তবে রাজীব ভোর হলেই সে উঠে গরু নিয়ে মাঠে নাঙল দেওয়ার জন্য বেরিয়ে পড়ত। কিন্তু রাজীবের বাবা মা তারা বেঁচে ছিল না, অনেক বছর আগেই মারা গিয়েছিল। তারপর থেকে রাজীব সে একাই জীবনযাপন কাটাচ্ছিল। কিছুদিন হয়েছে রাজীব নতুন একটা বিয়ে করেছে। প্রত্যেক দিনের মতো সে আজও মাঠে যায় কাজ করতে, কিন্তু সে অনেক ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে। আলো, ও আলো, কোথায় তুমি? এক গ্লাস জল নিয়ে আসো না, খুব জল তেষ্টা পেয়েছে। তারপর আলো সে রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে এসে রাজীবকে দেয়। আরে গিন্নি, সূর্য যেন মাথার উপর যেন ঝেঁকে বসে আছে, কি করি বলো তো? আর এত রোদ উঠেছে যে মাঠে কাজ করতে আর মন লাগে না। হ্যাঁ গো, জানি তো, এত রোদের মধ্যে তোমার কাজ করতে যে খুব কষ্ট হয়, কিন্তু কি করবে বলো, অভাবের সংসার, যদি কাজ না করে তাহলে সংসার কিভাবে চলবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, তা তো জানি। আরে এইসব কথা বাদ দাও গিন্নি, আমার না খুব জোরে খিদে পেয়েছে, পেটে কিন্তু চুচু করছে। তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো দেখি। সেই সকাল থেকে শুধু জল খেয়ে পেট ভরাচ্ছি। আমার এবার যে খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। হ্যাঁ গো, জানি জানি তোমার খিদে পেয়েছে, সেই কোন সকালবেলা বেরিয়েছো বাড়ি থেকে কিছু দুমুঠো খেয়ে, তা এখন তো খিদে পাবেই। শোনো, তুমি তাড়াতাড়ি হাত মুখটা গিয়ে ধুয়ে আসো, ততক্ষণে আমি তোমার জন্য ভাত বাড়ছি। ঠিক আছে গিন্নি, আমি তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আসি। তুমি তাড়াতাড়ি আমাদের জন্য ভাতটা বাড়ো তো দেখি, আমি এক্ষুনি আসছি। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আলো রাজীবকে খেতে দেয়, আর রাজীব ডাল ভাত খেয়ে সে বলতে থাকে। আরে গিন্নি, এ তুমি কি রান্না করেছো বলো তো? আর ডালে কি দিয়েছো তুমি? অতিরিক্ত তো লবণ হয়ে গেছে। হ্যাঁ গো, জানি গো, একটু লবণ বেশি হয়ে গেছে। আর শোনো না, তুমি না রাগ করো না, আমি কি করব বলো, আমি তো রান্না ভালোভাবে করতে পারি না। যখন আগে বাবার বাড়িতে ছিলাম
তখন তো মা আমাকে তেমন ভালোভাবে রান্না করতে দিত না, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তবে আস্তে আস্তে আমি শিখে যাব, তুমি রাগ করো না। রাজীব তার স্ত্রীর দিকে তাকিয়ে রইল, তারপর সে হেসে উঠে বলতে থাকে, আরে গিন্নি, খাবারে নোনতা হয়েছে তা কি হয়েছে, কিন্তু ভালোবাসা তো আছে। আর তুমি যেমনই রান্না করো না কেন, তাতেই আমার সব সুস্বাদু লাগে, কারণ তুমি যে ভালোবাসা দিয়েই রান্না করেছো গিন্নি। কিন্তু আমি তো ডালে সব থেকে বেশি নুন দিয়ে ফেলেছি, কিন্তু তাও হলেও তুমি আমাকে কোনো বকাবকি করবে না? আরে গিন্নি, তুমি এত ভয় পেও না তো। তুমি এত ভয় কেন পাচ্ছ বলো তো? তুমি এই বাড়িতে নতুন এসেছো, এই সংসারটা তোমার। তুমি তো সব কিছু সাজিয়ে গুছিয়েই রাখবে। প্রথম প্রথম তো ভুল হবেই, তা বলে যে আমি রাগ করে তোমার ওপর মারধর করব তা তো না। ভালোবেসেও সব কিছু করা যায়। আর তুমি যে এত ভালোবাসা দিয়ে রান্না করেছো, সেটা কি করে খারাপ হতে পারে বলো তো দেখি? আচ্ছা শোনো গো, আমার ভাগের কিছু ভাত বেঁচে আছে, সেই ভাতগুলো তুমি জল ঢেলে খেয়ে নাও। আর এই নোনতা ভাতগুলো আমাকে দাও, আমি খেয়ে নিই। কারণ তুমি সারাদিন মাঠে কাজকর্ম করো, এত পরিশ্রম করো, আর বাড়িতে এসে নোনতা ভাত খাবে, এটা কি ভালো দেখায় বলো? আমারই তো ভুল, আমি ডালে বেশি লবণ দিয়ে ফেলেছি। আরে না না গিন্নি, আমি এই ভাতই খাবো। লবণ বেশি হলেও কি হবে, এর মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। এমনভাবে তাদের হাসি খুশিতে জীবন কাটাচ্ছিল। দেখতে দেখতে আরও 3 বছর কেটে যায়, আর লালুর একটা ছেলে একটা মেয়ে সন্তান হয়। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছু বছর কেটে যায়, আর আলোর ছেলে মেয়ে অনেকটাই বড় হয়ে যায়। বাবা বাবা, আমাকে একটা জামা কিনে দেবে? আমার একটা স্কুলে বান্ধবী আছে জানো তো, ওর বাবা ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। আমি ওরকম একটা জামা চাই বাবা, আমাকে জামা কিনে দেবে বাবা? আরে মা, কেন দেব না মা? আর কিছুদিন অপেক্ষা কর। এবার যে ফসল কাটা হবে, ওগুলো বাজারে বিক্রি করে তোদের জন্য একটা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবো। বুঝেছিস মা? বাবা, আমারও চাই একটা নতুন জামা। তুমিও আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসবে। যখন ছুটকিও নতুন জামা পাবে, তাহলে আমিও নতুন জামা পরবো বাবা। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি দুজনের জন্যই জামা কিনে নিয়ে আসবো। অত চিন্তা করিস না তো। কে গো, এবার বুঝতে পারছো? আমরা তখন 2জন ছিলাম, আর এখন 4জন হয়েছে। তাহলে সংসারের খরচা কেমন বাড়ছে, সে খেয়াল কি আছে তোমার? দেখো, এবার সব আবদার পূরণ করতে হবে। তোমার আদরের ছেলে মেয়ের একের পর এক আদর করবে, আর তুমি সেগুলো পূরণ করেই যাও। দেখো গিন্নি, এই দুনিয়াতে আমার পরিবার আমার কাছে সব থেকেই বড়। তাই আমি আমার পরিবারের জন্য সব কিছুই করতে পারি। আর আমার পরিবার ছাড়া তো আমার আর কেউ নেই। তাই আমি আমার পরিবারের জন্য সব কিছুই করব। আর তোমরাই তো আমার কাছে সব কিছু, বলো তো? তোমাদের জন্য করব না তো কার জন্য করব? দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়, আর প্রত্যেক দিনের মতো আজকেরও রাজীব সে মাঠে যায় কাজ করার জন্য। কিন্তু সে কাজ করতে করতে ওখানেই মাথা ঘুরে পড়ে যায়। তারপর গ্রামের আশেপাশে সব লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেয়। আরে ভাই, তোমার দাদার কি হয়েছে? আর তোমরা এমনভাবে কেন নিয়ে আসলে ওকে? আরে বৌদি, দাদা মাঠে কাজ করতে করতে মাথা ঘুরে হঠাৎ পড়ে গেল, তাই আমরা সবাই নিয়ে আসলাম। আচ্ছা বৌদি শোনো, একটু দাদাকে বিশ্রাম করতে দাও। এত বছর হয়ে গেছে তো, দাদা খুব পরিশ্রম করছে, তার কারণে মনে হচ্ছে শরীর এমন খারাপ হয়ে গেছে। এখন তো দেখেই মনে হয় শরীরে তো জান নেই। এইসব বলে তারা ওখান থেকে চলে যায়। আচ্ছা শোনো, তোমাকে আর মাঠে ঘাটে কাজ করতে যেতে হবে না। আগে শরীরের দিকে খেয়াল দিতে হবে। তোমার যে শরীর খারাপ, আর এমনভাবে মাঠে ঘাটে কাজ করতে গেলে কোথায় কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। এবার থেকে আমি মাঠে গিয়ে কাজ করব, আর আমি ওখানেই ফসল ফলাবো। তা নিয়ে বাজারে বিক্রি করে যা মুনাফা হবে, আমাদের ভালো মতো সংসার চলে যাবে। আরে গিন্নি, তুমি অত চিন্তা করো না। আর আমি তো এখন ঠিকই আছি, আর সামান্য একটু মাথা ঘুরে পড়ে গেছি, তা নিয়ে তুমি এত দুশ্চিন্তা করছো। আর যদি আমি সংসারে কাজ না চালাই,
তাহলে কিভাবে চলবে বলো তো সংসার? আর তুমি তো এইসব মাঠে ঘাটের কাজ তো কোনোদিন করোনি, তাহলে কি হবে বলো তো? শোনো, তুমি যাই বলো আর তাই বলো, আমি আর তোমাকে মাঠে যেতে দেব না। তোমার তো বয়স হচ্ছে, এখন একটু বিশ্রামের দরকার আছে। সেই তো দেখছি কত ছোটোবেলা থেকে কাজ করে করে যাচ্ছ, এখন একটু বিশ্রাম নাও তো দেখি। আর হ্যাঁ, আমি কাল থেকে মাঠেতে যাব, গিয়ে ওখানে তেনে ভালোভাবে সবজি চাষ করব। কিন্তু গিন্নি, তুমি এইসব কাজ পারবে না, এইসব ছেলেদেরই কাজ। আর তুমি একা হাতে এত বড় সংসারটা কিভাবে চালাবে বলো তো? এইসব তুমি কি বলছো বলো তো? ছেলেদের কাজ মেয়েদের কাজ করতে পারবে না? সব কিছু সম্ভব হয়, কেউ যদি চেষ্টা করে সব কিছু সম্ভব করতে পারে, বুঝেছো? আর হ্যাঁ, তুমি এখন বিপদে পড়েছো, তোমার এখন শরীর খারাপ, আর আমার তো স্ত্রীর কর্তব্য যে স্বামীর পাশে থাকা। তাহলে আমি তোমার পাশে থাকবো না তো কি হবে বলো তো তাহলে তোমার? শোনো, এবার থেকে তুমি চুপচাপ এখানে ঘরেতে বিশ্রাম করবে, আর আমার ছেলে মেয়েকে একটু দেখাশোনা করবে, তাতেই হবে। আর আমি বাইরের সব কাজ সামলে নেব, বুঝেছো? আরে গিন্নি, এখন আমার মনে হচ্ছে তোমার মতো স্ত্রী পেয়েছি, আমি অনেক ভাগ্যবান। তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা ঘরে ঘরেই হয়। পরের দিন সকাল থেকে আলো রান্না বান্না করে উঠে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সে মাঠে জমিতে কাজ করার জন্য বেরিয়ে পড়ে। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছু মাস কেটে যায়। আলো তাদের জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ করে, আর সেই সবজিগুলো যখন হয়ে যায় সেই সবজিগুলো তুলে সে বাজারে বিক্রি করতে যায়। আজ তো তেমন সবজি ভালোভাবে বিক্রি হলো না, কিছু সামান্য সবজি বিক্রি হয়েছে, তবে তা থেকে যা মুনাফা হয়েছে তা ভালোই হয়েছে। চাই এবার বাড়িতে চলে যাই, মনে হয় ছেলেমেয়ে সবাই চলে এসেছে স্কুল থেকে। তারপর আলো বাকি সবজিগুলো নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। বাড়িতে যেতে যেতে রাস্তায় পাড়ার একটা বউয়ের সাথে তার দেখা হয়ে যায়। আরে আলো বোন, আজকের এত বেলাতে সবজি বিক্রিগুলো করে বাড়িতে ফিরছিস? এমনি তেমনি তো তুই সকাল সকাল বাড়িতে চলে আসিস। আরে না গো দিদি, আজ সবজি কোথায় বিক্রি হলো? কিছু মার তোর বিক্রি হয়েছে, তারপর সব সবজি তোই ঝুড়ির মধ্যেই পড়ে আছে। কি আর বলি বলো তো, খরিদ্দার ছিল না, তাই তো তেমন ভালোভাবে বিক্রি হয়নি। তাই ওখানে বাজারে বসে বসেছিলাম যে যদি একটা খরিদ্দার আসে, একটা খরিদ্দার করে করে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম এবার বাড়িতেই চলে যাই। তোকে আর কি বলি বলতো আলো, এত বড় সংসার তুই নিজের হাতে চালাচ্ছিস, তোর বর যে এত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তার ওপর তোর ছেলে মেয়ের স্কুল, সব কিছু, আর সংসার চালানো, এগুলো তো মুখের কথা না রে। কি বলি বলো তো দিদি, সংসার তো কাউকে না কাউকে চালাতেই হবে। আমার স্বামীর আজকে অসুস্থ, যদি আমিও হাত পা মুড়ে বাড়িতে বসে থাকি তাহলে সংসারটা যে পুরোটাই ভেসে যাবে, আমরা চারজন না খেয়ে যে মারা যাব। তাই কি করব বলো? তাই তো জমিতে ফসল ফলিয়ে তা নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছি, তাতেই তো সংসারটা কোনো রকম চলছে। দেখ বোন, তোর মতো মেয়ে বলে এই সংসারটা বামনভাবে চালাচ্ছে। তোর জায়গা যদি অন্য কোনো মেয়ে থাকতো, না জানি সে কবেই চলে যেত রে। আচ্ছা শোনো দিদি, আমি এখন বাড়িতে যাই গো, অনেকটা বেলা হয়ে গেছে। জানি না ওরা আবার কি খেয়েছে না খেয়েছে তা তো এখনও জানি না। আমি তো সকালবেলা রান্না বান্না করে ধুয়ে গিয়েছি, কিন্তু যদি না খাই আবার তো আমার জন্য ওরা বসে থাকে। তাই আমি এখন যাই গো, আবার পরে এসে কথা বলবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, যা রে। এইসব বলে আলো আবার ওখান থেকে সে চলে যায়। কে গো, ছেলে মেয়ে কোথায়? ওদেরকেও বাড়িতে দেখছি না, ওরা কোথায় গেছে? আরে গিন্নি, ওরা খেলা করার জন্য একটু মাঠেতে গেছে, তাই তো আমি বললাম যে ঠিক আছে তোরা একটু খেলাধুলা করে আয়। কিন্তু ওরা কিছু না খেয়ে খেলা করতে চলে গেল, তুমি ওদেরকে ছাড়লে কেন? ওদেরকে তো বলতে পারতে আর একটু অপেক্ষা করার জন্য। আরে গিন্নি, তুমি অত চিন্তা করো না তো, আমি ওদের দুজনকে ভালোভাবে খাইয়ে দাইয়ে তারপরে পাঠিয়েছি, বুঝেছো? এবার তুমি হাত মুখ ধুয়ে এসো, তারপর আমরা দুজন মিলে একসাথে বসে খাবো। তুমি তো খেয়ে নিতে পারতে ওদের সাথে সাথে, তোমার তো শরীর খারাপ, এত বেলা করে কেউ খায় বলো? আজকের তো সবজি বিক্রি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে,
তবুও সব সবজি বিক্রি হয়নি, তাই তা অনেকটা দেরি হয়ে গেছে। তা তুমি এতক্ষণ কেন অপেক্ষা করছিলে বলো তো? খেয়ে তো নিতে পারতে। তুমি কি কখনো দেখেছো আমি তোমাকে ছাড়া একা একা খেয়ে নিয়েছি? তাহলে আজ কেন আমি খেয়ে নেবো বলো? তুমি এত পরিশ্রম করছো, সারাদিন না খেয়ে পাতার ঘাম পায়ে ফেলে সেই সবজিগুলো বিক্রি করছো বাজারে এত রোদের মধ্যে, আর আমি বাড়িতে আরামে বসে বসে খেয়ে নেব? এটা কখনো হতে পারে না। থাক থাক, তোমাকে আর বলতে হবে না, বুঝেছো? আর আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি, তারপর দুজন মিলে একসাথে ভাত খেয়ে নেব, বুঝেছো? এমনভাবে দেখতে দেখতে আরও বেশ কিছু বছর কেটে যায়। আর আলো অনেক পরিশ্রম করে সেই সবজি বিক্রি করে করে তাদের আর্থিক অবস্থা অনেকটা ভালো হয়ে যায়, আর তাদের ছেলে মেয়ে অনেকটা বড় হয়ে যায়। একদিন রাজু তার বাবা মাকে বলতে থাকে, বলছিলাম যে কি মা, আমাদের স্কুলে কিছু লোক এসেছিল আর তারা শহরে কলেজে পড়ার জন্য সুযোগ দিচ্ছে, তাই আমাকেও সুযোগ দিয়েছে। আমি কি যাব মা? দেখ বাবা রাজু, তুই শহরে গিয়ে পড়াশুনো করবি, এটা তো অনেক ভালো কথা, কিন্তু ওখানে একা একা থাকবি, কি করবি না করবি, কোথায় থাকবি, কি খাবি না খাবি, সেটা যে তোর অনেক অসুবিধা হবে রে বাবা। মা, তুমি অনেকটা চিন্তা করছো মা। আমি তো একা যাচ্ছি না, আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধবরা সব যাবে, আর আমরা তো ওখানে একটা হোস্টেল নিয়েই থাকবো। জানো মা, আমাদের কোনো অসুবিধা হবে না, ওখান থেকে খাওয়া দাওয়া সব কিছু দেবে। দেখ বাবা, তোরা বড় হয়েছিস, এখন তোদের যেটা ভালো মনে হবে তোরা সেটাই কর। আমরা আর কি করব বল? তোরা যদি মানুষের মতো মানুষ হোস তাতে আমাদের শান্তি রে বাবা, আমরা শান্তি পাবো। তোরা কিছু কর বাবা, কিছু একটা কর। তবে বাবা, একটা কথা মনে রাখিস বাবা, শহরে গিয়ে পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হওয়ার জায়গায় যেন অমানুষ হোসনি, আর কাউকে যেন অপমান করে কথা কখনো বলিস না বাবা, বলিস না। না বাবা, আমি কখনো কোনো মানুষকে বড় ছোট কথা বলবো না। আর আমি তোমার থেকে আর মায়ের কাছ থেকে তো আসল শিক্ষাটাই পেয়েছি। তোমরা তোই হচ্ছ আমার শিক্ষা বাবা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর রাজু পড়াশোনা করার জন্য শহরে চলে যায়। পূজা মা, তোর দাদা তো সেই হয়ে গেল, অনেক দিন গেল শহরে, এখনো পর্যন্ত একটা কোনো খবর পাঠালো না, না একটা কোনো চিঠি লিখলো। কি করে বুঝি বলতো তোর দাদা কি করছে না করছে, কেমন আছে, কি খাচ্ছে না খাচ্ছে, আমরা কিছুই জানতে পারি না। মা, তুমি অত বেশি দাদাকে নিয়ে চিন্তা করো না তো, দাদা মনে হয় খুব ভালোই আছে। আর এমনিতে দাদা পড়াশুনো কাজে অনেক বিজি আছে, তাই জন্য হয়তো চিঠি টিটি লিখতে পারছে না। আর তুমি তো এখানটায় চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছ। দেখ মা, এখন তো কোনো বিয়ে থাই করিসনি, আর যেদিন বিয়ের পর মা হবি তারপর বুঝতে পারবি মাদের কত জ্বালা থাকে, কত চিন্তা মাথায় ঘোরে, বুঝেছিস? তুই বুঝবি কি করে এখন। আচ্ছা ঠিক আছে মা, আমার ক্ষমা করে দাও, অনেক হয়েছে। একটা কথা বললে তো তুমি আমাকে শুনিয়ে দাও অনেকগুলো কথা। আচ্ছা শোনো না মা, অনেক দিন তো হয়ে গেল, এখনও আমরা মাংস খাইনি। তা তুমি গিয়ে মাংস আনো না মা, অনেক দিন ধরে মাংস খেতে ইচ্ছা হচ্ছে। মা রে, মাংস খেতে তোর তো ইচ্ছা হচ্ছে, আমাদেরও তো ইচ্ছা হচ্ছে, কি করি বল তো? তোর দাদাটা ওখানটায় কি খাচ্ছে না খাচ্ছে সেটাও জানি না, আর আমরা এখানে বসে বসে ভালো মন্দ খাবো। হ্যাঁ মা, তুমি ওই আশায় বসে থাকো যে দাদা কবে আসবে তারপর আমরা ভালো মন্দ খাবো। আর এখন দেখো আমাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমরা কোনো কিছুই খেতে পাচ্ছি না। জানো তো মা, কাল আমি টুসিদের বাড়িতে গিয়েছিলাম, ওর মা তো মাংস রান্না করছিল। বাবা, বাইরে যা গন্ধ আসছিল, সেই গন্ধেই তো আমার খিদে পেয়ে গেছিল, কিন্তু কি করব বলো মা, বলতে তো পারছিলাম না যে একটা মাংস দে, চেকে দেখি। আচ্ছা ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, কালকে সকালে আমি বাজারে গিয়ে তোদের সবার জন্য মাংস কিনে নিয়ে আসবো, তোরা ভালোভাবে তৃপ্তি ভরে খাবি, বুঝেছিস? অত বেশি চিন্তা করতে হবে না তো। দেখতে দেখতে এমনভাবে 5 বছর কেটে যায়,
আর রাজু সে শহরে পড়াশুনো শেখার পর সেখানে কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরি কিছুই পায়নি। অবশেষে সে গ্রামে ফিরে আসে আবার। রাজুকে দেখার পর লালুর চোখে জল চলে আসে। আরে বাবা রাজু, তুই কেমন আছিস বাবা? অনেক দিন পর তুই বাড়িতে ফিরে আসলি বাবা। অনেক বছর পর তোকে আমরা দেখতে পাচ্ছি। আজকে যে আমার কী আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না রে বাবা, বোঝাতে পারবো না। বল বাবা, তুই কেমন আছিস বল বাবা। মা, আমি তো ভালো আছি মা। তোমাদের দেখে আজকের আমার সত্যি খুব আনন্দ লাগছে মা। তোমাদের ছেড়ে আমি এত বছর শহরে ছিলাম, ওখানে থাকলেও আমার তেমন একটা মন বসতো না মা। তবে মা, আমি ওখানে পড়াশুনো শেখার পরও ওখানে কোনো কাজ বা চাকরি বাকরি কিছুই পাইনি মা, কিছুই পাইনি। কোনো অসুবিধা নেই বাবা, তুই চাকরি বাকরি পাসনি তা কী হয়েছে? তুই তো ঘরের ছেলে, ঘরেতে ফিরে এসেছিস। এর থেকে খুশির জিনিস আর কি হতে পারে বাবা? তুই একদম চিন্তা করিস না। তুই এখানে থেকে যা কিছু করার এখান থেকেই কর বাবা। জানো মা, তবে আমি শহর থেকে একটা কথা ভালোভাবে বুঝতে পেরেছি। আমার যে এখানে মাটির সাথে টান আছে মা, সে ওখানে যতই থাকি না কেন তবু যেন আমার মন এখানেই পড়ে থাকতো। আমার অনেক কষ্ট হতো, তোমাদের দেখতে পেতাম না, তোমাদের সাথে কথা হতো না, আমার খুব কষ্ট হতো। কিন্তু আজকে দেখো, আজকেকার পর আর কখনো আমার কষ্ট হবে না। আমি তোমাদের ছেড়ে আর কোনোদিনও কোথায় যাব না মা। ঠিক আছে দাদা, তাহলে একটা কাজ কর, তোকে কোথাও যেতে হবে না। তুই যখন বাড়িতে চলে এসেছিস তাহলে এবার একটা বিয়ে থা কর, সংসার ধর্ম পাত। এবার মাকে একটু বিশ্রাম দে, বুঝেছিস? দেখ বোন, আবার তুই আমার পিছনে লাগা শুরু করেছিস, মজা করছিস আমার সাথে। দেখ, আমি এখন বিয়ে থা করতে চাই না, এখন আমি কাজকর্ম করতে চাই। এখন আমি কোনো কাজকর্ম করি না, আর বউকে এনে কি খাওয়াবো বলতো দেখি? আগে আমি ভালোভাবে কোনো একটা কাজ করি, তারপরে এইসব কথা ভাবিস, বুঝতে পেরেছিস? বাবা রাজু, তুই ওর কথায় একদম রাগ করিস না তো। ও এমন এখন পাকা পাকা কথা বলতে শিখেছে। ওর এবার একটা বিয়ে দিতেই হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ মা, ঠিকই বলেছো, এবার বোনের বিয়েটা দিয়ে দাও, তাহলে তো ভালোই হবে। তা মা, আমি বলছিলাম যে কি, আমাদের যে জমিটা আছে না, সেই জমির ওপর আমি কৃষি প্রযুক্তি কাজ শুরু করব ভাবছি। তা বেশ তো বাবা, তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই কর বাবা, সেটাই কর। তারপর থেকে রাজু তাদের সেই জায়গার ওপর একটি ছোট্ট কৃষি প্রযুক্তি কেন্দ্র তৈরি করলো, যেখানে গ্রামের কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করত তার ছোট্ট বোন। এমনভাবে বেশ কিছু মাস কেটে যায়, আর রাজীব বারান্দায় বসে বসে দেখতে থাকে আজ তার ছেলেমেয়েরা শুধু নিজেদের জন্য না, পুরো গ্রামটার জন্য কাজ করছে। এইসব দেখার পর তার চোখে জল চলে আসে। আরে গিন্নি, একদিন আমাদের নোনতা ভাত থেকেই জীবন শুরু হয়েছিল, আর আজ দেখো আমাদের ছেলেমেয়েরা সে সোনার ফসল ফলাচ্ছে। হ্যাঁ গো, তুমি যা বলেছ। আজকাল তো আমরা যখন রাস্তায় বেরোই তখন গ্রামের সবাই আমাদেরকে কত ভালো প্রশংসা করে। সবাই বলে যে আমার ছেলের জন্য নাকি তারা আরও ভালোভাবে চাষের প্রযুক্তি শিখেছে। এটা শুনলে যে অনেক গর্ব লাগে আমার। হ্যাঁ গিন্নি, তুমি যেইভাবে একা হাতে সংসারটা চালিয়েছো আর ছেলে মেয়েদের যে মানুষের মতো মানুষ করতে পেরেছো, এটার থেকে শান্তি আর কি হতে পারে বলো? হ্যাঁ গো, সে তো নয় বুঝলাম, তবে আমি বলি শোনো, তোমার কি এখন নোনতা ভাত দরকার? আরে গিন্নি, এখন তো লবণের চেয়েও তোমার মুখের দিকে তাকালেই তৃপ্তি পাই। শুধু চিন্তা না, তোমার মুখ দেখলেই একটা মানসিক শান্তি পাই।